আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি বর্তমানে এই সময়ে আপনারা সবাই ভালো আছেন। মহাকালের বিশাল ক্যানভাসে মানুষের ক্ষমতা, দম্ভ আর ক্ষমতার পালাবদল বড়ই ক্ষণস্থায়ী। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি মসনদ বা সিংহাসন কখনোই গোলাপের পাপড়ি দিয়ে সাজানো থাকে না, বরং এর প্রতিটি পরতে পরতে লুকিয়ে থাকে তীক্ষ্ণ কাঁটা। গ্রিক দার্শনিক প্লেটো কিন্তু একবার বলেছিলেন, যারা শাসন করতে চায় না তাদেরকেই আসলে শাসনভার দেওয়া উচিত। কারণ ক্ষমতার মোহ মানুষকে কিন্তু অন্ধ করে দেয়। কিন্তু বাস্তব এই পৃথিবীতে ক্ষমতা এক অদ্ভুত চুম্বক। ২০২৪ সালের সেই উত্তাল গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের নাটকীয় পতনের পর দীর্ঘ একটি বিরতি শেষে ২০২৬ সালে এসে বাংলাদেশের রাজনীতির রঙ্গমঞ্চে নতুন এক অধ্যায়ের সূচনা কিন্তু হয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে দেশ পরিচালনা করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তারেক রহমান। তবে এই বিজয় মুকুটের আড়ালে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন কিন্তু জ্বলজ্বল করছে। কারণ এই মসনদ এমন এক সময় তার হাতে এসেছে যখন রাষ্ট্রের কোষাগার থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতির প্রতিটি ভাজে ভাজে রন্ধ্রে রন্ধ্রে জমে আছে পাহাড় সম কঠিন চ্যালেঞ্জ। একজন রাষ্ট্রনায়কের আসল পরীক্ষা কেবলমাত্র ব্যালট বাক্সে জেতার মধ্যে সীমাবদ্ধ থাকে না। তার আসল পরীক্ষা শুরু হয় যখন তাকে একটি ভঙ্গুর, দিগ্ভ্রান্ত এবং ক্লান্ত অর্থনীতিকে টেনে তুলতে হয়। টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক যে বিশ্লেষণ আমরা দেখেছি তা কিন্তু কোনো রূপকথার গল্প নয়, বরঞ্চ এক নিরেট বাস্তবতার প্রতিচ্ছবি। তারেক রহমানের সরকার একটি অত্যন্ত উচ্চবিলাসী স্বপ্ন কিন্তু আমাদের এই সম্পূর্ণ জাতির সামনে তুলে ধরেছে। সেটি হচ্ছে ২০৩৪ সালের মধ্যে আমাদের এই $৪৬০ বিলিয়ন অর্থনীতিকে ১ ট্রিলিয়ন বা ১,০০,০০,০০,০০,০০০ অর্থনীতিতে রূপান্তরিত করা। দেখুন, স্বপ্ন দেখা কিন্তু ভালো, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। অর্থনীতির এই বিশাল উত্থান ঘটাতে হলে দেশের বার্ষিক প্রবৃদ্ধি বা জিডিপি গ্রোথ হতে হবে অন্তত ৯%। অথচ আমরা বর্তমানে হাবুডুবু খাচ্ছি সেই ৪%-এর বৃত্তে। শিক্ষায় বরাদ্দ ২% থেকে ৬% এবং স্বাস্থ্য খাতে সমপরিমাণ বৃদ্ধির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা শুনতে সাধারণ মানুষের কাছে ঐশ্বরিক বাণীর মতো মনে হলেও অর্থনীতির যে নিষ্ঠুর অঙ্ক রয়েছে সেই নিষ্ঠুর অঙ্কের খাতায় এই টাকার যোগান কোথা থেকে আসবে সেটি এক বিশাল গুলক বাঁধা। বেসরকারি বিনিয়োগ জিডিপির ২৩% থেকে ১ লাফে ৩৫% নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এটি কি নিছকই রাজনৈতিক ময়দানের হাততালি কোরানের স্লোগান, নাকি এর পেছনে কোনো সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত রোডম্যাপ আছে? তা হয়তোবা সময় হলেই আমরা জানতে পারব। তবে ইতিহাস সাক্ষী, বড় বড় সাম্রাজ্যগুলোর পতন কিন্তু বাইরের কোনো শত্রুর আক্রমণে যতবার হয়েছে তার চেয়ে অনেক বেশি হয়েছে অভ্যন্তরীণ ক্ষোভ আর ক্ষুধার জ্বালায়। ফরাসি বিপ্লবের সেই রুটি না পেয়ে কেক খাওয়ার গল্পের কথা আমরা কিন্তু সবাই জানি। বর্তমানে আমাদের দেশের সাধারণ মানুষের সবচেয়ে বড় দীর্ঘশ্বাস লুকিয়ে আছে বাজারের বেগে। আকাশ ছোঁয়া নিত্য পণ্যের দামে মানুষের নাভিশ্বাস উঠেছে। অর্থনীতির বড় বড় তত্ত্ব দিয়ে কিন্তু সাধারণ মানুষের এই যে পেট, সেই পেটের ক্ষুধা কিন্তু কোনোভাবেই মেটানো যায় না। আমাদের অর্থনীতির একটি বড় চালিকা শক্তি হলো কৃষি, যেখানে প্রায় ৫ কোটি মানুষের ঘাম আর শ্রম জড়িয়ে আছে। কিন্তু কি এক অদ্ভুত বিষয় আমাদের সমাজ ব্যবস্থায়, যে কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলায় সে তার ফসলের ন্যায্য মূল্য পায় না। আবার শহরের যে সাধারণ মানুষটি হাড়ভাঙা খাটুনি শেষে বাজার করতে যায় তাকে কিন্তু সেই একই পণ্য আবার কিনতে হয় কয়েক গুণ বেশি দামে। মাঝখান থেকে কারা মুনাফা লুটে? মুনাফা লুটে নিচ্ছে একদল অদৃশ্য রক্তচোষা মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেট। তারেক রহমানকে যদি ইতিহাসের পাতায় একজন সফল রাষ্ট্রনায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতেই হয়, তবে সবার আগে এই সিন্ডিকেটের বিষ-দাঁতগুলো ভেঙে দিতে হবে। তা না হলে সাধারণ মানুষের এই নীরব কান্না কিন্তু খুব দ্রুতই রাজনৈতিক যে ক্ষোভ
সেই ক্ষোভে রূপান্তরিত হতে বাধ্য। তবে এত সব হতাশার মাঝেও বাংলাদেশের অর্থনীতির লাইফ সাপোর্ট হিসেবে কিন্তু কাজ করছে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। আইএমএফ বা বিশ্ব ব্যাংকের ঋণের দিকে আমরা চাতক পাখির মতো চেয়ে থাকি ঠিকই, কিন্তু আমাদের আসল শক্তি ওই 1 কোটি প্রবাসী শ্রমিক, যারা বুকের ভেতরে পাহাড় সম কষ্ট চেপে রেখে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। একটু আপনারা ভালো করে যদি খেয়াল করেন তাহলে দেখবেন 2023 সালে আমাদের রেমিটেন্স ছিল $21 বিলিয়ন, যা 2025 সালে সে জাদুকরী ভাবে $30 বিলিয়ন দাঁড়িয়েছে। এর পেছনে কিন্তু কোনো জাদুর কাঠি নেই, আছে মানুষের আস্থার পরিবর্তন। মানুষ অবৈধ হুন্ডি থেকে এখন মুখ ফিরিয়ে বৈধ চ্যানেলে কিন্তু টাকা পাঠানো শুরু করেছে। এই যে বাড়তি $9 বিলিয়ন আগমন, এটি কিন্তু আমেরিকার বাজারে আমাদের মোট তৈরি পোশাক রপ্তানির চেয়েও বেশি। আমরা পোশাক রপ্তানিকারে হয়তো $7-8 বিলিয়ন আয় করি, কিন্তু প্রবাসীদের এই নীরব অবদান আমাদের অর্থনীতিকে এক বিশাল সুরক্ষা কবচ পরিয়ে দিয়েছে। তবে এখানেও কিন্তু একটি গভীর শঙ্কা লুকিয়ে আছে। যদি শ্রমবাজারে আবারও দুর্নীতির কালো ছায়া নেমে আসে, তবে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা তারুণ্যের শক্তি আমাদের জন্য আশীর্বাদের বদলে একটি ভয়ঙ্কর অভিশাপ হয়ে কিন্তু দাঁড়াতে পারে। দেখুন, অভ্যন্তরীণ অর্থনীতির এই জটিল সমীকরণ মেলানোর পাশাপাশি বর্তমান সরকারকে হাঁটতে হচ্ছে আন্তর্জাতিক কূটনীতির এক অত্যন্ত সূক্ষ্ম আর বিপদসংকুল দড়ির উপর দিয়ে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তারেক রহমান শুরুতেই কিন্তু এটি চমকপ্রদ তাস টেবিলে ফেলেছেন। এশিয়ানে যোগদানে প্রবল আগ্রহ। তার পিতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু একসময় সার্ক প্রতিষ্ঠা করেছিলেন এই অঞ্চলের মানুষের মেলবন্ধনের আশায়। কিন্তু ভারত আর পাকিস্তানের চিরস্থায়ী বৈরিতার কারণে সার্ক আজ কার্যত একটি মৃত ঘোড়ায় কিন্তু পরিণত হয়েছে। মিয়ানমারের সাথে আমাদের যে সীমান্ত সংযোগ রয়েছে তাকে কাজে লাগিয়ে আসিয়ানের মতো একটি গতিশীল অর্থনৈতিক জোটে প্রবেশ করার সুযোগ বাংলাদেশের সামনে কিন্তু স্পষ্ট। এটি করতে পারলে আমরা বৈশ্বিক সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারব এবং সরাসরি বিদেশি বিনিয়োগের দুয়ার ব্যাপকভাবে খুলে যাবে। কিন্তু এখানেও একটি বিস্ফোরা হয়ে আছে রোহিঙ্গা সংকট। এই বিশাল জনগোষ্ঠীর বোঝা মাথায় নিয়ে আসিয়ানের মতো মঞ্চে নিজেদের শক্ত অবস্থান তৈরি করা কিন্তু কোনোভাবেই চারটেখানে কথা নয়। এর পাশাপাশি আমাদের ভৌগোলিক বাস্তবতার সবচেয়ে বড় নিয়ামক হলো প্রতিবেশী রাষ্ট্র ভারত। শেখ হাসিনা সরকার পতনের পর দিল্লির সাথে ঢাকার সম্পর্কের যে বরফ জমেছে তা এখনো গলেনি, বরং একটি অদৃশ্য মনস্তাত্ত্বিক দেয়াল কিন্তু দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারতের প্রতি এক ধরনের চাপা ক্ষোভও কিন্তু বিরাজ করছে। ভারতবাসীর মধ্যেও এটি আছে। রাজনৈতিক মঞ্চ থেকে পলাতক নেতাদের প্রত্যর্পণের দাবি, আদানির সাথে করা অসম বিদ্যুৎ চুক্তি এবং তিস্তা সহ অন্যান্য অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা না পাওয়ার যে দীর্ঘদিনের বঞ্চনা, সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু বেশ ঘোলাটে। ভারত যদি পররাষ্ট্র নীতিতে পরিবর্তন এনে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বা পানি বন্টনের মতো স্পর্শকাতর বিষয়গুলোতে বড় কোনো ছাড় না দেয়, তবে তারেক রহমানের পক্ষে রাজনৈতিক ঝুঁকি নিয়ে দিল্লির সাথে নতুন করে ঘনিষ্ঠ হওয়া আমি মনে করি প্রায় অসম্ভব একটি ব্যাপার। তবে এই যে সমস্ত বিষয়বস্তু, এই সমস্ত আঞ্চলিক কূটনীতির চেয়েও বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় স্নায়ুর পরীক্ষা হলো বিশ্ব রাজনীতির দুই মূলক, প্রথমত চীন এবং দ্বিতীয়ত আমেরিকা। তাদের মধ্যকার যে স্নায়ুযুদ্ধ রয়েছে সেই স্নায়ুযুদ্ধে নিজেদের ভারসাম্য বজায় রাখা। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে বাংলাদেশ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুটি। একদিকে রয়েছে চীন, যারা আমাদের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং সামরিক সরঞ্জামের সবচেয়ে বড় যোগানদাতা হিসাবে কিন্তু বর্তমান সময়ে
মাঠে কাজ করছে। $24 বিলিয়ন বিশাল বিনিয়োগের থলি নিয়ে তারা প্রস্তুত। এমনকি ড্রোন তৈরির কারখানার মতো কৌশলগত চুক্তিও কিন্তু তারা ইতিমধ্যে করে রেখেছে। অন্যদিকে আছে আমেরিকা, যারা আমাদের তৈরি পোশাকের একক বৃহত্তম ক্রেতা এবং শেভরনের মতো কোম্পানির মাধ্যমে আমাদের জ্বালানি খাতের প্রধান নিয়ন্ত্রক। নতুন মার্কিন রাষ্ট্রদূত অত্যন্ত স্পষ্ট ভাষায় কিন্তু বার্তা দিয়ে রেখেছেন, বেইজিং এর সাথে অতিরিক্ত মাখামাখি ওয়াশিংটন কোনো সময়ে ভালোভাবে নেবে না। তারা চায় সামরিক ও কৌশলগত দিক থেকে বাংলাদেশ তাদের নিজস্ব বলয়ের মধ্যে থাকুক। এখন প্রশ্ন হলো, তারেক রহমান কি করবেন? তিনি কি আমেরিকার দিকে ঝুঁকে পশ্চিমা বিশ্বকে একটি বিজনেস ফ্রেন্ডলি বা ব্যবসা বান্ধব সংকেত দিবেন, নাকি দেশের বিশাল অবকাঠামোগত উন্নয়নের ক্ষুধা মেটাতে ড্রাগনের ডেরায় প্রবেশ করবেন? এই দুই বিপরীতমুখী স্রোতের মাঝে নৌকা চালানো যে কোনো দক্ষ মাঝির জন্যই একটি চরম বড় পরীক্ষা। দেখুন, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বে বলা হয়, যখন দুটো বড় হাতি লড়াই করে তখন সবচেয়ে বেশি ক্ষতি হয় পায়ের নিচের ঘাসের। বাংলাদেশকে সেই ঘাসের ভাগ্য বরণ করা থেকে বাঁচাতে হলে প্রয়োজন অত্যন্ত প্রজ্ঞাবান, ধীরস্থির এবং দূরদর্শী নেতৃত্বের। ছোট কিন্তু কার্যকর প্রকল্পগুলো যদি দুর্নীতিমুক্তভাবে দ্রুত বাস্তবায়ন করা যায়, তবেই হয়তো $1 ট্রিলিয়ন যে স্বপ্নযাত্রা, সেই স্বপ্নযাত্রা কিছুটা হলেও বাস্তবতার মুখ দেখবে। সময়ের এই নিষ্ঠুর বিচার সভায় তারেক রহমান কি পারবেন অভ্যন্তরীণ সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে সাধারণ মানুষের মুখে আদৌ হাসি ফুটাতে? তিনি কি পারবেন চীন আর আমেরিকার এই স্নায়ুযুদ্ধে বাংলাদেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে? এই উত্তরগুলো হয়তো আগামী দিনগুলোতেই আমি মনে করি আমাদের সামনে উন্মোচিত হবে, তবে সেটিও ব্যাপক সময় সাপেক্ষ। তবে ঐতিহাসিক এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা কেবল এইটুকুই আশা করতে পারি যে ক্ষমতার এই বিশাল পালাবদলে দিন শেষে যেন এই দেশের খেটে খাওয়া যে সাধারণ মানুষগুলো আছে তাদের ভাগ্য যেন বদলায়। রাজনীতির পাশা খেলায় যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, আর কোনো কৃষকের চোখে জল না আসে। সবকিছুই বলে দেয়, আর আমরা কেবল এই সময়ের অপেক্ষায় রইলাম।